স্বামী নামের এক ভয়ঙ্কর ব্যক্তিকে দেখা যায়, একটা বড় মাফিয়া গ্যাংয়ের লিডার। সে এমন একটা জায়গার খোঁজে ছিল যেখানে গাঁজা চাষের জন্য সবচেয়ে ভালো পরিবেশ আছে। একদিন সে জানতে পারে রুদ্রকণ্ডে সবচেয়ে ভালো মানের গাঁজা জন্মায়, আর ওখানকার মাটিও চাষের জন্য একদম পারফেক্ট। তখন সে তার ডান হাত বর্ধাকে ডেকে গর্জে ওঠে, আমি পুরো রুদ্রকণ্ড চাই, যেভাবে হোক এটা আমার দখলে আনতে হবে। স্বামীর আদেশ পেয়ে বর্ধা দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে রুদ্রকণ্ডের ওপর। সিন শিফট হয় 2002 সালের হায়দ্রাবাদ। মূর্তি নামের এক ব্যক্তি একটা অনাথ আশ্রম চালান। আশ্রমের বাচ্চাদের জন্য তিনি অনুদান সংগ্রহ করেন, কিন্তু হঠাৎ করে অনুদান আসা বন্ধ হয়ে যায়। মূর্তি দাতাদের ফোন করেন, কিন্তু কেউ সাড়া দেয় না। তিনি খুব হতাশ হয়ে পড়েন এবং অনাথ শিশুদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন। নির্বাচনের সময় অনেক নেতা এখানে আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে সব ভুলে যায়। এমনকি কিছু কোম্পানির আশ্রমের নামে বিদেশ থেকে টাকা সংগ্রহ করে, কিন্তু সেই টাকা আশ্রমে দেয় না, সব আত্মসাৎ করে নেয়। এই সময় গল্পের নায়ক ছোট্টরাম আশ্রমের করুণ অবস্থা দেখে কষ্ট পায়। বৃষ্টির রাতে ছাদ দিয়ে পানি পড়ে, শিশুরাও কষ্টে ঘুমায়। তারা স্বপ্ন দেখে ভালো মানুষ হওয়ার, কিন্তু দারিদ্রতার কারণে তা কঠিন হয়ে পড়ে। রাম সিদ্ধান্ত নেয়, যারা আশ্রমের টাকা মেরে দিয়েছে, যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের থেকে ন্যায় টাকা ফিরিয়ে আনবে। সে তার বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে বদলা নেওয়ার। পরের দিন রাম বেলুন বিক্রেতা সেজে এক নেতার বাড়িতে যায়। নেতার ছেলে বেলুনের বায়না ধরলে নেতা দুটি বেলুন কিনে দেয়। গাড়ির ভেতরে ঢোকানোর পর বেলুন দুটি ফেটে যায়, আর বিশেষ গ্যাসের কারণে সবাই অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে রাম তাদের বাড়ি থেকে লুট করা টাকা নিয়ে চলে যায়। এরপর রাম একটা কোম্পানির মালিকের কিছু গোপন কুকর্মের ছবি জোগাড় করে এবং তার স্ত্রীকে দেখায়। এতে ভয় পেয়ে মালিক ব্ল্যাকমেলে টাকা হিসেবে 10 লাখ টাকা দিয়ে দেয়। রাম এই সমস্ত টাকা পোস্ট অফিসের মাধ্যমে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। এতে বাচ্চারা ভালো খেতে পারে, ঠিকমতো পড়াশোনা করতে পারে এবং আশ্রমে সংস্কারও হয়। এইভাবে রাম ছোট থেকে বড় হয় এবং ধনী দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের সাহায্য করতে থাকে এবং এক আধুনিক রবিনহুড হয়ে ওঠে। একদিন রবিনহুড এক মন্ত্রীর কাছ থেকে অনেক টাকা চুরি করে। ঘটনাটি জানার পর মন্ত্রী ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। তিনি পুলিশ কমিশনারকে ডেকে কড়া নির্দেশ দেন, যেভাবে হোক রবিনহুডকে খুঁজে বের করো, আমি আমার সমস্ত টাকা ফেরত চাই। কমিশনার মন্ত্রীর আশঙ্কা বুঝতে পারেন এবং তাকে আশ্বাস দেন, চিন্তা করবেন না, আমরা খুব শিগগিরই রবিনহুডকে ধরব। এরপর কমিশনার কেসটির দায়িত্ব দেন দক্ষ সাহসী পুলিশ অফিসার ভিক্টরকে। ভিক্টর কোনো সময় নষ্ট না করে তদন্তে নেমে পড়েন। রাত দিন পরিশ্রম করে তিনি রবিনহুডকে ধরার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকেন। একদিন এক জুয়েলারি শপের মালিক আতঙ্কিত অবস্থায় পুলিশ স্টেশনে হাজির হয়। কাপা কণ্ঠে তিনি জানান তার দোকানের সমস্ত সোনা লুট হয়ে গেছে। পুজোর সময় এক মুখোশধারী ব্যক্তি বন্দুক দেখিয়ে তার সমস্ত সোনা লুট করে পালিয়ে যায়। দোকান মালিকের বর্ণনা শুনে তিনি দ্রুত তদন্ত শুরু করেন এবং তার সহকারী অফিসারদের নির্দেশ দেন ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখো, কোনো ক্লু পাওয়া যায় কিনা। এছাড়াও আশেপাশের গোল্ড মার্কেটের ওপর কড়া নজর রাখো, তোর অবশ্যই কোথাও না কোথাও এই সোনা বিক্রি করার চেষ্টা করবে। একজন অফিসার জানালেন এই শহরে সবচেয়ে বড় সোনা ব্যবসায়ী হলো চবনলাল। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সোনা কেনাবেচা করে আসছে। ভিক্টর কড়া সুরে বললেন, নজর রাখো তার ওপর, কোনোভাবেই যেন সে হাতছাড়া না হয়। তার সব লেনদেনের পর্যবেক্ষণ করো। এরপর পুলিশের দল গোটা মার্কেটের উপর কড়া নজরদারি শুরু করলো। তারা নিশ্চিত ছিল চোর সেখানেই সোনা বিক্রি করার চেষ্টা করবে। প্রতিটি দোকান, প্রতিটি ক্রেতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। কিন্তু রবিনুর ছিল পুলিশের থেকেও দ্রুত। সে অত্যন্ত কৌশলে পুলিশের নজর এড়িয়ে সোনা বদল করে টাকা সংগ্রহ করে এবং চম্পট দেয়। ভিক্টর জানতে পারে তারা আসলে ভুল দোকানের উপর নজর রাখছিল, কারণ রবিনহুড আগেভাগেই দোকানের সাইনবোর্ড বদল দিয়েছে, যাতে পুলিশ ভুল পথে পরিচালিত হয়। এই বুদ্ধিমত্তার কৌশল ভিক্টরের জন্য বড় এক ধাক্কা হয়ে দাঁড়ায়। এত কড়া নজরদারির পরও রবিনহুডকে ধরতে পারে না। তবে তিনি হতাশ হন না। রবিনহুড আর তার দল একটা বড় চুরি পরিকল্পনা করে, যেখানে শহরে সবচেয়ে বেশি অর্থ রয়েছে। নির্দিষ্ট দিনে রাম একটা অ্যাপার্টমেন্টে ঢুকে চুরি করতে। সিসিটিভি হ্যাক করা হয় আর রবিনহুড বিশেষ এক মাস্ক পরে, যাতে কেউ তাকে চিনতে না পারে। রাম যখন লকার খুলে দেখে সেখানে কিছুই ছিল না, শুধু একটা অ্যালার্ম সেট করা। বুঝতে বাকি থাকে না এটা একটা ফাঁদ। একসঙ্গে রুমের দরজাও সক্রিয়ভাবে লক হয়ে যায়, আর রাম পুরোপুরি ফেঁসে যায়। অ্যালার্ম বাজতেই ভিক্টর তার বাহিনী নিয়ে পুরো বিল্ডিং ঘিরে ফেলে। রাম পালানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক তখনই অফিসাররা লকার রুমের দরজা খুলে রাখে। রবিনহুড আগেই এয়ার কন্ডিশনের ছাদ খুলে বিল্ডিংয়ের ওপরের ফ্লোরে চলে গেছে। ভিক্টর ছাদ পর্যন্ত পিছু নেয় এবং রবিনহুডকে ধরার চেষ্টা করে। শেষ পর্যন্ত রবিনহুড ধরা পড়ে যায়। কিন্তু তখনই রাম বলে, আমি নিজেও রবিনহুডকে ধরতে এসেছি। আমি জানি না রবিনহুড কে, বরং আমি তোমাদের সাহায্য করতে পারি ওকে ধরতে। ভিক্টরকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তার এক সহকারী জানায় রাম সেই ব্যক্তি যে আগে রবিনহুডের বিরুদ্ধে মামলা করেছিল। ভিক্টর রামকে সতর্ক করে দেয়
এখান থেকে চলে যা। যদি আবার এখানে দেখি তবে তোকে রবিনহুড হিসেবে ফাঁসিয়ে দেব। রাম তখন বলে, আমি তো তোমাদের মতোই রবিনহুডকে খুঁজেছি। ও আমার অনেক টাকা চুরি করেছে। এরপর সে সেখান থেকে চলে যায়। সবাই ভাবে রামের সঙ্গে রবিনহুডের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভিক্টরের মনে সন্দেহ হয়, রাম কি আসলেই রবিনহুড? ভিক্টর তার লোকেদের আদেশ দেয়, রামকে অনুসরণ করো। ভিক্টরের লোকেরা রামকে অনুসরণ করতে থাকে। কিন্তু রাম বাইকের মিররে দেখে পুলিশ তাকে ফলো করছে। কিছুটা সামনে এসে সে একটা অ্যাম্বুলেন্স দেখতে পায়। অ্যাম্বুলেন্সকে ঘিরে অনেক লোকজন জড়ো হয়েছে। সে কৌশলে বাইকটা কোথাও রেখে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। কোনোভাবে সে পুলিশের নজর থেকে বেঁচে যায়। রাম অনাথ আশ্রমে ফিরে এসে তার বন্ধুদের বলল, আমি চোরদের মতো কাজ করব না, কারণ পুলিশ এখন আমাকে খুঁজছে। একদিন না একদিন তারা আশ্রমে এসে পড়বে। আমি সেটা হতে দিতে চাই না। তাই এখন থেকে কাজ বন্ধ আর ভালো চাকরি খুঁজব। এরপর গল্পের দৃশ্য অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হয়। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা খবর আলোচিত হতে থাকে। অভিনব বাসুদেবা ক্যান্সারের চিকিৎসার জন্য এক বিশেষ ধরনের ওষুধ খুঁজছেন, যা গাঁজা দিয়ে তৈরি হয়। তিনি ওই ঔষধ নিয়ে গবেষণা করছেন এবং ভবিষ্যতে ভারতে একটা কোম্পানি শুরু করার পরিকল্পনা করেছে। এর মধ্যে বাসুদেবের মেয়ে নীরা একদিন স্পষ্টভাবে বলে, আমি ভারতে যেতে চাই। বাসুদেবা একটু চমকে যান। না, সেটা সম্ভব নয়। তুমি একা ভারতে যেতে পারবে না, তিনি কঠোর সুরে বলেন। কিন্তু মীরা নাছোড়বান্দা। আমি সবসময় শুধু তোমার মেয়ে হিসেবে পরিচিত। আমি আমার নিজের পরিচয় তৈরি করতে চাই। বাসুদেবা জানেন তার মেয়ের বুদ্ধি কম। জীবনে কঠিন বাস্তবতার সঙ্গে এখনও ঠিকভাবে পরিচিত নয়। তবু মেয়ের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানে। ঠিক তখনই বাসুদেবের বন্ধু আসে এবং বলে, আমি 10 দিনের জন্য নীরাকে ভারতে পাঠিয়ে দেব এবং নিরাপদে ফিরিয়ে আনব। নীরা তার ব্যক্তিগত সহকারী জ্যোতির সঙ্গে কথা বলছিল। জ্যোতি একজন দক্ষ এবং বিশ্বস্ত যুবক, যিনি সবসময় নীরার নিরাপত্তা ও কাজ নিয়ে সহযোগিতা করে। নীরার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় জ্যোতিকে। সে দ্রুত গুগলে অনুসন্ধান করে, ভারতের একটা নির্ভরযোগ্য সিকিউরিটি অফিসের নম্বর সংগ্রহ করে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে। সিন পরিবর্তন হয় ভারতে। রাম যে আগে চুরির কাজ করত, সে এখন সৎ পথে চলার সিদ্ধান্ত নিয়েছে এবং একটা ভালো চাকরির সন্ধানে একটা সিকিউরিটি অফিসে আসে। সেখানে প্রধান কর্মকর্তার জনার্দনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। রাম আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমাকে মূর্তি অ্যাঙ্গেল পাঠিয়েছে, দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। জনার্দন কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ রামের অতীত সম্পর্কে তার ধারণা নেই। ঠিক তখনই জ্যোতির ফোন আসে। জ্যোতি বলে, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। বেস্ট ফার্মা কোম্পানির মালিক বাসুদেবের মেয়ে নীরা ভারতে আসছে। হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে তার জন্য জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রাম সুযোগ বুঝে জনার্দনের কাছ থেকে ফোনটা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে। সে বলে, ঠিক আছে, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে $1,00,000 পাঠাতে হবে। এটা শুনে জন স্নো অর্থাৎ জনার্দন রামের উপর ক্ষিপ্ত হয়ে যায়। সে মনে করে এত বড় অঙ্কের টাকা চাওয়া উচিত হয়নি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, জ্যোতি এক মুহূর্ত দেরি না করে $35,000 পাঠিয়ে দেয়। এই ঘটনা দেখে জন স্নো বিস্ময়ে অভিভূত হয়ে যায়। 6 তারিখে রাম ও জন স্নো এয়ারপোর্টে পৌঁছায়। তারা বড় একটা গাড়ি নিয়ে আসে এবং নিজেদের গেটআপ পরিবর্তন করে, যেন কেউ তাদের সহজে চিনতে না পারে। তাদের মূল উদ্দেশ্য ছিল নীরাকে স্বাগত জানানো। নীরাকে দেখে রামের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়, যেন সে হালকা ক্রাশ খেয়ে ফেলেছে। সে ফুলে তোড়া হাতে নিয়ে এগিয়ে যায়, আশা করে নীরা তার অভিবাদন গ্রহণ করবে। কিন্তু নীরা কোনো আগ্রহ দেখায় না, বরং সম্পূর্ণ অপেক্ষা করে সামনে চলে যায়। রাম হতাশ হয়ে বলে, এ মেয়ের অনেক বেশি অহংকার আছে। জন স্নো হেসে বলে, ধনী লোকেরা এমনই হয়। ভারত আগমনের প্রকৃত কারণ এখনও রহস্যময়। বাইরে থেকে দেখা গেলে মনে হয় সে তার গুরুতর অসুস্থ দাদুর খবর পেয়ে ছুটে এসেছে। নীরার খালা ফোন করে তাকে জানিয়েছিল দাদুর অবস্থা সংকটজনক, তাই তাড়াতাড়ি ভারতে আসতে হবে। কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে নীরার দাদু সম্পূর্ণ সুস্থ ছিলেন। নীরার খালাকে স্বামী গ্যাংয়ের লোক বন্দি করে এবং তার গলায় ছুরি ধরে এবং মিথ্যা ফোন করতে বাধ্য করে। তাদের উদ্দেশ্য ছিল নীরাকে ভারতে আনা এবং রুদ্রকণ্ডে যেতে বাধ্য করা, যাতে স্বামী ফার্মা কোম্পানির নাম করে গাঁজা চাষের জন্য লাইসেন্স হাতে নেয়। নীরা কিছুটা আবেগপ্রবণ এবং ন্যাকা প্রকৃতির হয়। তাড়াহুড়ো করে ভারতে চলে আসে। বিষয়টা নিয়ে কোনো প্রশ্নই তোলে না। ভারতে এসে প্রথম দিন সে পুরো হায়দ্রাবাদ ঘুরে দেখে এবং বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করে। কিছুদিন পর তার পরিকল্পনা ছিল রুদ্রকণ্ডে যাওয়ার, যদিও সে জানত না যে তার জন্য সেখানে কি অপেক্ষা করছে। একদিন নীরা কেনাকাটা করার জন্য একটা শপিং মলে যায়। সে যখন ক্যাশ কাউন্টারের কাছে দাঁড়ায়, তখন দেখতে পায় এক অনাথ শিশু তার মাকে অনুরোধ করছে, আজ আমার জন্মদিন, আমি এই চকলেট চাই। কিন্তু মায়ের কাছে অতিরিক্ত টাকা ছিল না। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, পরে কিনে দেব, ঠিক আছে? মেয়েটি মুখে একরাশ নিরাশার ছাপ ফুটে উঠল। এই দৃশ্য দেখে নীরার মন কেঁদে উঠল। সে কাউন্টারে থাকা ছেলেটিকে ইশারা করে বলল, ওদের সবকিছু দিয়ে দাও, আমি মূল্য পরিশোধ করে দেব। ক্যাশ কাউন্টারে ছেলেটি বুদ্ধ করে
মাকে বলল, আপনি আমাদের লাকি কাস্টমার, আজ আপনার কেনাকাটা একদম ফ্রি। এই কথা শুনে মা এবং তার ছোট্ট মেয়েটির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালো এবং আনন্দে আত্মহারা হয়ে গেল। এই পুরো ঘটনা দূর থেকে লক্ষ্য করছিল রাম। নীরার এই মহৎ হৃদয়ের দানশীলতা দেখে তার প্রতি আরও শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নিল। নীরার এই নিঃস্বার্থ ভালোবাসা এক অনাথ শিশুর মুখে হাসি ফুটিয়েছিল। এটা সত্যিই ছিল এক অনন্য উদাহরণ। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নীরার হোটেলের বাইরে কিছু লোকজন সন্দেহজনক দাঁড়িয়ে আছে। তারা সিকিউরিটিকে টাকা দিয়ে হোটেলে প্রবেশের অনুমতি নিয়ে ফেলে। উদ্দেশ্য একটাই, নীরার কাছে পৌঁছানো। কিন্তু তারা নীরার কক্ষে ঢোকার আগে রাম তাদের পথ রোধ করে দাঁড়ায়। একে একে কয়েকজনকে পরাস্ত করে এবং তাদের আসল উদ্দেশ্য জানতে চায়। একজন ব্যক্তি কষ্ট করে বলে, আমরা নীরার দাদুর লোক, নীরাকে ফিরে যেতে বলতে এসেছি, এখানে সে নিরাপদ নয়। তার কণ্ঠে আতঙ্কের ছোঁয়া স্পষ্ট। সে আরও বলে, স্বামী গ্যাং ভয়ঙ্কর রাজত্ব করছে। তারা নিরীহ মানুষদের জমি ছিনিয়ে নিয়েছে। গ্রামের মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। রাম সিদ্ধান্ত নেওয়ার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। স্বামী গ্যাং ভুল করে অন্য একটা মেয়েকে অপহরণ করে ফেলে, আর রুদ্রগণ্ডের লোকেরা তাদের ধাওয়া করতে শুরু করে। নীরা, রাম, জন স্নো এবং জ্যোতি একসঙ্গে রুদ্রগণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে প্রবেশ করতেই দেখা যায় নীরার দাদুর লোকেদের রাস্তার পাশে খুঁটিতে ঝুলিয়ে রেখেছে। রুদ্রগণ্ডে পৌঁছানোর পর গ্রামবাসীরা নীরাকে দেখে ভীত হয়ে পড়ে। একজন এগিয়ে এসে বলে, তুমি এখান থেকে চলে যাও। নীরা বিস্মিত হয়, আসল ব্যাপারটা কি। ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি বর্ধা ওই লোকটিকে মেরে বলে, আমরা ইচ্ছে করেই তোমাকে এখানে ডেকেছি। স্বামী এখন গ্রামে নেই। যখন সে আসবে তখন সে তোমার সঙ্গে কথা বলবে। ততক্ষণ পর্যন্ত তুমি এই গ্রাম ছেড়ে যেতে পারবে না। একদিন নীরা তার দাদুর কাছে যায়। দাদু তাকে দেখে বিস্মিত হয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? ফিরে যা, এই জায়গা তোর জন্য নয়। দাদুর কড়া সুরে নীরু কিছুটা হতাশ হলো, কিন্তু দাদুর আদেশ মেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে ঠিক তখনই খবরটি ওয়ার্দার কাছে পৌঁছে যায়। ওয়ার্দা নীরুকে আটকানোর জন্য কিছু লোক পাঠায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাম এসে উপস্থিত হয়। সে দ্রুত নীরুকে রক্ষা করে এবং সরাসরি ওয়ার্দার কাছে নিয়ে যায়। রামের আচরণে বিস্মিত নীরু জানতে চাইল, তুমি আমাকে এখানে কেন নিয়ে যাচ্ছ? রাম শান্ত গলায় জবাব দিল, তুমি তোমার গ্রামের লোকেদের অনেক সাহায্য করতে পারবে। তোমার উপস্থিতি ওদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। নীরু দ্বিধায় পড়ে গেল। একদিকে তার দাদুর কথা, অন্যদিকে রামের দৃঢ় বিশ্বাস। শেষমেশ রামের কথা সে রাজি হলো এবং তারা একসঙ্গে ওয়ার্দার কাছে পৌঁছালো। ওয়ার্দা নীরুকে আটকে রাখতে আবার লোক পাঠায়, কিন্তু রাম একেই সবাইকে পরাস্ত করে দেয়। তার অসাধারণ শক্তি দেখে নীরু হতবাক হয়ে যায়। অবশেষে বর্দার সঙ্গে এক চুক্তি হয়। বর্দা বলে, নীরুকে 1 সপ্তাহ ধরে এখানে রাখলে আমি তোমাকে 5 কোটি টাকা দেব। কিন্তু এই চুক্তির কথা নীরু জানত না, এমনকি জন স্নোও কিছু জানত না। কিছুক্ষণ পর জন স্নো রামের কাছে এসে জানতে চাইল, আমরা তো চলে যাচ্ছিলাম, এখানে কেন ফিরে আসলাম? রাম মুচকে এসে উত্তর দিল, 1,25,00,000 নয়, বরং 6,25,00,000 নিয়ে আমরা এখান থেকে চলে যাব। রামের কথা শুনে জন স্নো হতবাক হয়ে গেল। সবকিছু যেন এক নতুন মোড় নিতে চলেছে। স্বামী একটা বড় মাপের গাঁজার ডিল সম্পন্ন করতে পন্ডিচেরিতে যায়, যেখানে সে ডেভিড ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে। ডেভিডের লোকেরা গাঁজার গুণগত মান পরীক্ষা করে এবং সন্তুষ্ট হয়ে স্বামীর সঙ্গে চুক্তি সম্পন্ন করে। সফলভাবে ডিল শেষ করার পর স্বামী রুদ্রকণ্ডে ফিরে আসে। বরদা স্বামীর কাছে এসে জানায় মাস্টারের নাতনি রুদ্রকণ্ডে ফিরে এসেছে। স্বামী বলে, এত দেরি করলে চলবে না, তাড়াতাড়ি মন্ত্রীর সঙ্গে মিটিং ফিক্সড করতে হবে। এদিকে রাম এবং নীরু জানতে পারে যে কালেক্টর গ্রামে এসেছে। তারা দ্রুত সেখানে যায় এবং তার সঙ্গে দেখা করে। সাক্ষাতে রুদ্রকণ্ডে গাঁজা চাষের বিষয়ে আলোচনা করে। মনোযোগ দিয়ে শোনার পর কালেক্টর বলেন, রুদ্রকণ্ডে যদি কোথাও গাঁজা চাষ হয় তাহলে আমাকে জানাও, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। একথা বলে তিনি নীরুর দিকে তার ভিজিটিং কার্ড বাড়িয়ে দেন। নীরু কার্ডটি গ্রহণ করে আর কালেক্টর সেখান থেকে চলে যায়। কালেক্টর কিছুক্ষণ পর মন্ত্রী ও স্বামীর মিটিংয়ের স্পটে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর হঠাৎ স্বামী রাম ও নীরুকে বাইরে ডাকলেন। তিনি অবাক হয়ে যান। রাম এগিয়ে এসে বললেন, তুমি বলেছিলে গাঁজা চাষের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তাই না? এবার দেখিনি তুমি আসলে কি করো। কালেক্টর কোনো উত্তর দিল না। তিনি শুধু মাথা নিচু করে নীরব থাকলেন। এরপর নীরু স্বামীর দিকে এগিয়ে এসে একটা ব্ল্যাঙ্ক চেক তাকে দেয়। যত কোটি টাকা দরকার নিয়ে নাও এবং এই গ্রাম ছেড়ে দাও, আমি পুরো গ্রাম কিনতে চাই। স্বামী এই প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং চেকটি ছিঁড়ে ফেলে। রাম এবার স্বামীর দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে, এখানে সিসিটিভি লাগানো আছে, আমি জানি। কোথায় কোথায় লাগিয়েছে সেটাও আমি জানি। মন্ত্রীর মুখে বিস্ময়ের ছাপ পড়ে যায়, কারণ তিনি জানতেন না তার চেয়ারের নিচেও সিসিটিভি লাগানো আছে। এদিকে রাম এবং নীরু যখন মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিল, তখন স্বামীর মোবাইলে একটা মেসেজ আসে। সেটা ক্লিক করতে মোবাইল হ্যাক হয়ে যায়। ডেভিড ভাই স্বামীকে জানায় যে চুক্তি ফাইনাল হয়েছে আর স্বামী গাঁজা পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু হঠাৎ সে দেখে তার ফোন সিগন্যাল আসছে না।
তখন বোঝা যায় রাম তার ফোন হ্যাক করেছে। স্বামী মন্ত্রীর অ্যাকাউন্টে $1,00,000 পাঠায়, কিন্তু রামের এক বন্ধু সে টাকা হ্যাক করে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। স্বামী যখন এই বিষয়ে জানতে পারে সে প্রচণ্ড রেগে যায় এবং ওই অনাথ আশ্রমে হামলা চালিয়ে দেয়। রাম এটা মেনে নিতে পারছিল না, কারণ সে চায় না যে নিরীহ অনাথরা অনেক কষ্ট পাক। এরপর রামের বন্ধু নিজের ছবিও স্বামীকে পাঠায়। স্বামী সেই ছবি ওয়ার্দাকে পাঠিয়ে দেয় এবং লোকটিকে ধরতে বলে। বরদা ছবি দেখে হতবাক হয়ে যায়। বরদা নীরুর দাদুকে কিডন্যাপ করে এবং একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়। তারা রামকে ধরে এবং গাঁজা খাইয়ে অচেতন করে এবং মারধর শুরু করে। তখন জানা যায় একসময় নীরুর দাদুই রামকে অনাথ আশ্রমে ভর্তি করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নীরুর দাদু রামকে আশ্রম থেকে ফিরে নিতে চেয়েছিল, কিন্তু রাম আশ্রমে থাকতে চেয়েছিল। তাই দাদু প্রতি বছর তার জন্য টাকা পাঠাতেন। কিন্তু ২০০২ সালে টাকা পাঠানো বন্ধ হয়ে যায়, কারণ তখন স্বামী পুরো গ্রাম দখল করে ফেলে এবং বাইরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাম যখন গাজার প্রভাব থেকে বেরিয়ে আসে, সে ফ্যাক্টরিতে সবাইকে মারতে শুরু করে। নীরু যখন আক্রান্ত হয়, তখন রামের আসল সিকিউরিটি এজেন্সির সদস্যরা এসে শত্রুদের পরাস্ত করে। এরপর স্বামী রামকে একটা ভিডিও পাঠায়, যেখানে গ্রামের লোকেদের গাঁজা তৈরি করতে দেখা যায়। সে হুমকি দেয়, লাইসেন্স নিয়ে আমার কাছে আসো, না হলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। নীরু বাধ্য হয়ে গাজার অনুমতিপত্রে সই করে। স্বামী এরপর রামকে বলে, এই গাঁজা রপ্তানি করো, না হলে আমি ভিডিও প্রকাশ করব। রাম নিরুপায় হয়ে গাঁজা নিয়ে চলে যায়। কিন্তু রাম গোপনে স্বামীর লোকেদের ব্রেনওয়াশ করে এবং অন্য গ্রামে পাঠিয়ে দেয়। সে তাদের বোঝায় স্বামী সব বিক্রি করে দুবাই চলে গেছে। এই কথা শুনে স্বামীর লোকেরা তাকে ছেড়ে চলে যায়। পরদিন স্বামী যখন তার লোকেদের খুঁজতে যায়, তখন রাম এসে বলে, তুই আমার কিছুই করতে পারবি না। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ঠিক তখনই ভিক্টর এসে রামের দিকে গুলি চালায়। ভিক্টরের সন্দেহ হয় যে স্বামী রবিনহুড, কারণ তার অ্যাকাউন্ট থেকে অনাথ আশ্রমে টাকা পাঠানো হয়েছিল। পরে জানা যায় রামের এক বন্ধু হ্যাক করে এ টাকা ট্রান্সফার করেছিল। ভিক্টর স্বামীকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। মন্ত্রী এসে দেখে যে আসল রবিনহুড স্বামী। তারপর সে চুপচাপ চলে যায়। জেলে বসে স্বামী যখন হতাশ, তখন পিছন থেকে একটা কণ্ঠ শোনা যায়, রবিনহুড আমার সাথেও অন্যায় করেছে, আমি তাকে ছাড়ব না। এখানে ডেভিড ভাইকে দেখানো হয়, যে আসলে বড় গাঁজা ব্যবসায়ী। সে বলে রবিনহুড আমার টাকা চুরি করেছিল। এরপর ফ্ল্যাশব্যাকে রবিনহুডের গল্প বলা হয়, যা একটা ছোট্ট ছেলে শুনছিল। সে ছেলেটি আর কেউ নয়, ডেভিড ভাই। এখানে প্রকাশ পায় রাম ছোটবেলা থেকে রবিনহুড হতে চেয়েছিল, আর ডেভিড ভাইও একই স্বপ্ন দেখত। কিন্তু তারা কেউ জানতই না যে তারা একে অপরের শৈশবের বন্ধু। এই রহস্য উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটির সমাপ্তি হয় এবং সিকোয়েলের জন্য নতুন কাহিনী শুরু হয়।